আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 1 অপিনিয়ন ম্যাটার্স এর 1.3.3 দিয়ে আমরা আলোচনা করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। রিড দ্য ফলোয়িং টেক্সট। নিচে দুটি টেক্সট রয়েছে, সেই দুটি টেক্সট আমাদেরকে পড়তে হবে। দেন ডিসকাস ইন পেয়ার্স গ্রুপস টু আইডেন্টিফাই দ্য ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন ইন দ্য টেক্সট। এরপর আমাদেরকে জোড়ায় বা দলে ভাগ হয়ে এই টেক্সটের মধ্যে যে অপিনিয়ন্স এবং ফ্যাক্টসগুলো রয়েছে সেগুলো আইডেন্টিফাই বা চিহ্নিত করতে হবে। গত ক্লাসে কিন্তু আমরা ফ্যাক্টস এবং অপিনিয়ন্স সম্পর্কে জেনেছি। তো এই টেক্সটটি পড়ে আমাদেরকে সেই ফ্যাক্টস এবং অপিনিয়ন্সগুলো চিহ্নিত করতে হবে। আফটারওয়ার্ডস তারপরে রাইট ডাউন দ্য স্ট্র্যাটেজিস ইউ ইউজ টু ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স। এরপর তুমি যে ফ্যাক্টস এবং অপিনিয়ন্সগুলো আলাদা করবে বা চিহ্নিত করবে তার জন্য কি কৌশলটি তুমি ব্যবহার করেছো। অর্থাৎ আমরা যখন নোটটি পড়েছিলাম তখন আমরা বিভিন্ন কৌশল জেনেছি যে কিভাবে ফ্যাক্টস এবং অপিনিয়ন্সগুলো নির্ণয় করতে হবে। সেই স্ট্র্যাটেজি বা কৌশলটা তোমাকে লিখতে হবে। ফাইনালি এক্সপ্রেস হাউ দ্য রাইটার্স অপিনিয়ন ইনফ্লুয়েন্স ইউর থটস অ্যান্ড অপিনিয়ন্স অ্যাবাউট দ্য টপিক্স। সবশেষে আমাদেরকে লিখতে হবে যে আমার মতামত, রাইটারের মতামত কিভাবে আমাকে প্রভাবিত করছে, আমার ভাবনাকে কিভাবে প্রভাবিত করছে এই টপিকটা থেকে। তো আমরা এই টেক্সট দুটি প্রথমে পড়ব, কারণ টেক্সট দুটি যদি আমরা ভালোভাবে না বুঝি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোনটা ফ্যাক্ট এবং কোনটা অপিনিয়ন। তো আমরা প্রথমে টেক্সট দুটি ভালো করে পড়ব এবং পরবর্তীতে যে কলামটি রয়েছে সেই কলামে আমরা ফ্যাক্ট, অপিনিয়ন এবং রাইটারের ভাবনা কিভাবে আমাদেরকে প্রভাবিত করেছে সেটা আমরা জানবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা টেক্সট 1 অর্থাৎ আর্নেস্ট হেমিংওয়ের যে টেক্সটটি রয়েছে বা তার যে বক্তৃতাটি রয়েছে সেটা সম্পর্কে জানবো, কারণ এটি খুবই একটি কঠিন একটি টেক্সট এখানে দিয়েছে, আমরা এটা বুঝে বুঝে পড়ব। তো দেখি প্রথমেই কি বলা হয়েছে। The 1954 Nobel Prize in Literature was awarded to the American author Ernest Hemingway for his mastery of the art of narrative demonstrated in The Old Man and Sea, and for the influence that he has exerted on the contemporary style. তো অনেক বড় একটি বাক্য, আমরা ভেঙে ভেঙে পড়ব। The 1954 Nobel Prize in Literature was awarded to the American author Ernest Hemingway. 1954 সালে আমেরিকার লেখক আর্নেস্ট হেমিংওয়েকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়। 1954 এই আমেরিকান লেখক, এই যে ব্যক্তিকে আমরা চিত্রে দেখতে পাচ্ছি তাকে 1954 সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। এই ব্যক্তিটির নাম হচ্ছে আর্নিং হেমিংওয়ে। তো কেন তাকে এই যে নোবেল পুরস্কার দেওয়া হয় আমরা দেখি। ফর হিজ মাস্টারি অব দ্য আর্ট ন্যারেটিভ ডেমনস্ট্রেটেড ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড সি। তার যে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এখানে তার মাস্টারি মানে হচ্ছে শ্রেষ্ঠত্ব, তিনি যে কৌশল বর্ণনা করেছেন এই উপন্যাসে যেটা প্রদর্শিত করেছেন সেটার জন্যই তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই উপন্যাস, এই টাইটেলের নামে যে তিনি উপন্যাসটি লিখেছেন সেটা যেভাবে তিনি বর্ণনা করেছেন, যেভাবে তিনি প্রদর্শিত করেছেন তার জন্য তাকে এই সাহিত্যে নোবেল পুরস্কারটি দেওয়া হয়। মাস্টারি মানে হচ্ছে শ্রেষ্ঠত্ব বা আধিপত্য, এবং ন্যারেটিভ মানে বর্ণনামূলক, তিনি যেভাবে বর্ণনা করেছেন সেটা সত্যি এক কথায় বলতে গেলে অসাধারণ, এবং ডেমনস্ট্রেট মানে হচ্ছে প্রদর্শিত, এবং দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এটা হচ্ছে সেই উপন্যাসটির নাম। এরপর দেখি অ্যান্ড ফর দ্য ইনফ্লুয়েন্স দ্যাট হি হ্যাজ এক্সার্টেড অন কন্টেম্পোরারি স্টাইল। সমসাময়িক লেখার মধ্যে তিনি একটা বড় প্রভাব ফেলেন, অর্থাৎ তার সময়ে যেভাবে উপন্যাস লেখা হতো তিনি সেটা থেকে একটু বেরিয়ে এসে একটা নতুন ধরনের লেখার স্টাইল বা ধরন নিয়ে আসেন। ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাবিত করা, এবং এক্সার্টেড মানে হচ্ছে জন্ম নেওয়া। তিনি একটি নতুন স্টাইলের জন্ম দেন। কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক, অর্থাৎ তিনি যে সময় এই উপন্যাসটি লিখেছেন একটা নতুন ধারার একটা স্টাইল তিনি জন্ম দেন। তো এরপর আমরা পড়ি। Unwilling to travel to Stockholm after 2 nearly fatal plane crashes, Hemingway asked John Chicago, the United States ambassador to Sweden at the time, to read his acceptance speech. আনউইলিং টু ট্রাভেল স্টকহোম মানে এই হেমিংওয়ে স্টকহোমে ট্রাভেল করতে আপত্তি জানান বা অনিচ্ছা প্রকাশ করেন। কেন অনিচ্ছা প্রকাশ করেন? আফটার 2 নিয়ারলি ফ্যাটাল প্লেন ক্র্যাশেস, মানে পরপর 2টি প্লেন ক্র্যাশেস হয়েছিল।
অর্থাৎ তার সাথে তিনি যে প্লেনে উঠেছিলেন সেটা পরপর কিন্তু দুবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং যার জন্য তিনি আবার প্লেনে করে স্টকহোম যেতে আপত্তি জানান, অর্থাৎ ওই স্টকহোমেই তাকে সেই পুরস্কারটি দেওয়া হবে এবং তাকে একটি ভাষণ দিতে হবেই। তো সেখানে যেতে তিনি অস্বীকৃতি জানান। হ্যামিংওয়ে আস্কস জন চিক অ্যাবাউট দ্য ইউনাইটেড স্টেট অ্যাম্বাসাডার টু সুইডেন অ্যাট দ্য টাইম। তখন এই হেমিংওয়ে ইউনাইটেড স্টেটসের যে অ্যাম্বাসাডার বা দূত রয়েছেন তাকে তিনি বলেন যে তার হয়ে তার বক্তব্যটি পড়ে দিতে, অর্থাৎ তিনি একটি বক্তব্য লিখে দিবেন সেটা পড়ে দিতে। স্বাগত বক্তব্য, অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে হচ্ছে স্বাগত বক্তব্য, তিনি যে বক্তৃতাতে দিবেন সেটাই এখানে বলা হয়েছে। অর্থাৎ তিনি যেহেতু অনিচ্ছা প্রকাশ করলেন যে আমি যাব না, যে তাই তিনি সেই দেশের বা ইউনাইটেড স্টেটসের যে অ্যাম্বাসেডর রয়েছে তাকে বললেন যে তুমি আমার হয়ে এই ভাষণটি পড়ে দাও। এরপর আমরা দেখি দিস অ্যাকসেপ্টেন্স স্পিচ ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য বেস্ট এভার। এই অ্যাকসেপ্টেন্স স্পিচ বা এই স্বাগত স্পিচ ভাষণটাকে বিবেচনা করা হয় অন্যতম সেরা হিসেবে, বিশ্বের অন্যতম সেরা ভাষণগুলোর মধ্যে এই ভাষণটিকে বিবেচনা করা হয়। দিস ইজ হোয়াট হি রোট, এটাই তিনি লিখেছেন, নিচে সেই ভাষণটি দিয়েছে। কনসিডার্ড মানে হচ্ছে বিবেচনা করা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ভাষণটি দিয়েছে এটা একজন মহান বা বিখ্যাত সাহিত্যিকের লেখা। তো এটা কিন্তু স্বাভাবিকভাবে যদি আমরা অর্থ করি তাহলে এটা আমাদের মাথার উপর দিয়ে যাবে, কারণ আমরা কিছুই বুঝতে পারবো না, কারণ এটা দুটো করে অর্থ হবে, একটা হচ্ছে সাধারণ অর্থ এবং একটা হচ্ছে অন্তর্নিহিত অর্থ। তো আমি তোমাদের খুব সুন্দরভাবে এই যে ভাষণটি এটা বুঝিয়ে দেব, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি ধৈর্য সহকারে করো, কারণ এটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেটা করতে খুবই অসুবিধা হতে পারে। এরপর আমরা দেখি এখানে ভাষণটিতে কি বলা হয়েছে। হ্যাভিং নো ফ্যাসিলিটি ফর স্পিচ মেকিং অ্যান্ড নো কমান্ড ফর অরেটরি নর এনি ডমিনেশন অফ রেথরিক, I wish to thank the administrators of the University of Alfred Nobel for this prize. Having no facility for speech making, ভাষণ তৈরিতে কোনো সুবিধা নেই, আর বক্তব্য তৈরির কোনো আদেশ নেই। অরেটরি মানে হচ্ছে বক্তব্য এবং কমান্ড মানে হচ্ছে আদেশ। বক্তব্য তৈরির কোনো আদেশ নেই কোনো আধিপত্য। রেটরিক মানে হচ্ছে আধিপত্য, বক্তব্য তৈরির কোনো আধিপত্য নেই। অর্থাৎ এই কথাটি দ্বারা আমরা কি বুঝলাম? এই কথাটি দ্বারা বুঝলাম যে এখানে কবি বলেছেন যে আমি এত বড়, যে আপনারা যে আমাকে সম্মানটি দিয়েছেন এই সম্মানের আমি আসলেই কি যোগ্য? আমি তো ভাষণ দিতে পারি না, বা আমার কবি নিজেকে ছোট করে দেখেছেন যে ভাষণ দেওয়ার মতো যে ক্যাপাবিলিটি থাকে সেটা আমার মধ্যে অতটা নেই। সেটাই এখানে বলেছেন যে ভাষণ দেওয়ার কোনো সুবিধা নেই কোনো আদেশ বা প্রভাব। রেটরিক মানে হচ্ছে ভাষণ। এরপর দেখি আই উইশ টু থ্যাংক দ্য অ্যাডমিনিস্ট্রেটরস অফ দ্য ইউনিভার্সিটি অফ আলফ্রেড নোবেল ফর দিস প্রাইজ। আমি আলফ্রেড নোবেলের প্রশাসকদের উদারতার জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। অর্থাৎ কবি যে নিজেকে নগণ্য বললেন, তারপরেও যে তাকে এই সম্মান বা এই পুরস্কারটি দেওয়া হলো, তার জন্য এই আলফ্রেড নোবেল এই যে রয়েসের সংস্থাটি প্রশাসকদের তিনি তার উদারতার জন্য ধন্যবাদ জানালেন। জেনারসিটি মানে হচ্ছে উদারতা এবং অ্যাডমিনিস্ট্রেটরস মানে হচ্ছে প্রশাসক। এরপর আমরা দেখি নো রাইটার্স হু নোজ দ্য গ্রেট রাইটার্স হু ডিড নট রিসিভ দ্য প্রাইজ ক্যান অ্যাকসেপ্ট ইট আদার দ্যান উইথ হিউমিলিটি। পুরস্কার পাননি এমন কোনো মহান লেখক চেনেন, এমন কোনো লেখক তা গ্রহণ করতে পারে না। অর্থাৎ আমরা জানি যে পৃথিবীতে এমন অনেক লেখক আছে যারা যে এই পুরস্কার পাওয়ার যোগ্য, কিন্তু তাদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। তেমন লেখককে যারা চেনেন তাদেরকে যদি এই পুরস্কার দেওয়ার জন্য ডাকা হয় তাহলে কিন্তু তারা সেই পুরস্কারটি নম্রতার সাথে নিতে পারবে না, কারণ তাদেরকে কিন্তু যারা মহান লেখক তাদেরকে পুরস্কৃত করা হয়নি, কিন্তু তাদেরকে করা হলো, তারা কিন্তু এটা হিউমিলিটি মানে হচ্ছে নম্রতার সাথে গ্রহণ করতে পারে না। অর্থাৎ এখানে বলা হয়েছে যে পুরস্কার যারা পান তারাই যে শুধু যোগ্য সেটা নয়, এই পুরস্কার পান না এমন অনেক লেখকদের মতে যোগ্য ব্যক্তি আছেন। কবি এখানে সেটাই বলেছেন যে যাদেরকে মূল্যায়ন করা হয় না, এমন অনেক লেখক রয়েছেন যারা এই পুরস্কার পাওয়ার যোগ্য। দেয়ার ইজ নো নিড টু লিস্ট দিস রাইটার্স, এই সমস্ত রাইটারের কোনো তালিকা করার প্রয়োজন নেই। অর্থাৎ উপরে যে লেখকদের কথা বলা হয়েছে মহান লেখক, তাদের কোনো তালিকা করার প্রয়োজন নেই। তো এরপর আমরা দেখি এভরিওয়ান হেয়ার মে মেক হিজ ওন লিস্ট অ্যাকর্ডিং টু হিজ নলেজ অ্যান্ড হিজ কনসার্নস। এখানকার প্রত্যেকেই তাদের নিজস্ব বুদ্ধি এবং নিজস্ব জ্ঞান এবং নিজস্ব বিবেক দ্বারা তাদের একটা লিস্ট তৈরি করতে পারবে।
অর্থাৎ এই মহান যে লেখক রয়েছে তাদের কাজের যে ধারা বা তারা কে কতটা পারদর্শী সেটার একটা লিস্ট সবাই এখানকার করতে পারবে অ্যাকর্ডিং টু হিজ ওন নলেজ অ্যান্ড কনসার্নস, তাদের নিজস্ব জ্ঞান এবং বিবেচনা করে সেই সমস্ত মহান লেখকদের একটা লিস্ট সবাই তৈরি করতে পারবে, তাদের আলাদা করে লিস্ট করার কোনো প্রয়োজন নেই। কনসার্নস মানে হচ্ছে বিবেক এবং নলেজ মানে হচ্ছে জ্ঞান। তো এরপর আমরা দেখি, It would be impossible for me to ask the ambassador of my country to read a speech in which a writer said all of the things which are in his heart. আমার দেশের কোনো রাষ্ট্রদূতকে এমন ভাষণ পড়তে বলা অসম্ভব যেখানে লেখক তার মনের কথা বলেছেন। অর্থাৎ এটা অসম্ভব হয়ে দাঁড়াবে যে আমার দেশের কোনো রাষ্ট্রদূতকে আমি বলবো যে এই ভাষণটি পড়ো যেখানে একজন লেখকের মনের কথা থাকবে। ইন হিজ হার্ট মানে লেখকের মনের মধ্যে যেটা আছে সেটা আমার দেশের একজন অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূতকে বলা প্রায় অসম্ভব আমার জন্য। তো নিচে এখানে বলা হয়েছে যে নিজের দেশের একজন অ্যাম্বাসেডরকে বললেই হবে যে আমার ভাষণটি পড়ে দাও, তাহলে কিন্তু সে পারবে না, কারণ লেখকের মনে কি আছে সেটা কিন্তু শুধু লেখকই বলতে পারবে, সেটাই এখানে বলা হয়েছে, তাই তিনি লিখে দিয়েছেন। তো এরপর আমরা দেখব, তো এখন আমরা যেটা পড়বো সেটা একটা লেখক এখানে নতুন রাইটার বা যারা লেখালেখি করেন তাদের সম্পর্কে বলেছেন থিংস মে নট বি immediately discernible in what a man writes, and in this sometimes he is fortunate, but eventually they are quite clean, and by this and the degree of alchemy that he possesses he will endure or be forgotten. তো আমি তোমাদেরকে কিন্তু আগেই বলেছিলাম যে এগুলো হচ্ছে একজন সাহিত্যিকের ভাষা, তার ভাষা কিন্তু আমাদের মতো সহজ সরল হবে না, এখানে আমাদেরকে এর অন্তর্নিহিত অর্থটা বুঝতে হবে। দেখি, থিংস মে নট বি ইমিডিয়েটলি ডিসার্নেবল ইন হোয়াট এ ম্যান রাইটস। একজন লেখক যেটা লেখেন সেটা সাধারণত তৎক্ষণাৎ প্রকাশ পায় না বা তৎক্ষণাৎ বোঝা যায় না, অবিলম্বে বোঝা যায় না। ডিসার্নেবল মানে হচ্ছে প্রকাশ পাওয়া। তো একজন লেখক যেটা লেখেন সেটা সাধারণত কিন্তু তৎক্ষণাৎ বোঝা যায় না, অর্থাৎ তিনি কি লিখেছেন এটা একজন নতুন লেখকের ক্ষেত্রে হতে পারে, তিনি যেটা লিখেছেন সেটা কিন্তু একবার পড়েই মানুষ বুঝতে নাও পারে, তৎক্ষণাৎ প্রকাশ নাও হতে পারে, সেটাই এখানে বলা হয়েছে। অ্যান্ড অর্থাৎ এখানে যে মূল লেখক যেটা লিখেছেন তার যে মূল ভাব বা তিনি আসলেই কি বোঝাতে চেয়েছেন সেটা তৎক্ষণাৎ প্রকাশ নাও হতে পারে। অ্যান্ড ইন দিস সামটাইমস হি ইজ ফরচুনেট, এবং মাঝে মাঝে এর জন্য সে ভাগ্যবান হয়ে যায়। ফরচুনেট মানে হচ্ছে ভাগ্যবান হওয়া। বাট ইভেনচুয়ালি দে আর কুইট ক্লিন, অ্যান্ড বাই দিস অ্যান্ড দ্য ডিগ্রি অফ আলকেমি দ্যাট হি পজেসেস হি উইল এন্ডিউর অর বি ফরগেটেন। কিন্তু শেষ পর্যন্ত সেগুলো বেশ স্পষ্ট এবং এগুলোর দ্বারা সে তার রসায়ন সহ্য করবে অথবা ভুলে যাবে। কিন্তু এইটা যখন তার লেখাটা যখন সবার শেষে পরিষ্কার হয়ে যাবে বা তার লেখাটা যখন বারবার পড়বে তখন কিন্তু সে কি বোঝাতে চেয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে, তখন তার রসায়নটা হয়তোবা সে অধিকারে সহ্য করবে। ইন্ডিউর মানে হচ্ছে সহ্য করা অথবা ভুলে যাবে। তো এখানে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে একজন লেখক যখন লেখাটা লিখবেন তখন সেটা সাথে সাথে তিনি আসলে কি বোঝাচ্ছেন সেটা কিন্তু পাঠকদের বোধগম্য হবে না। যখন বোধগম্য হবে তখন হয়তোবা তার যে লেখাটা ওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা বোঝা যাবে, রসায়নটা বোঝা যাবে। তখন যদি ভালো হয় তাহলে সে সেটা সহ্য করে নেবে বা আবার লেখার অনুপ্রেরণা পাবে, আর যদি তার লেখাটা আসলেই মানসম্মত না হয় তাহলে কিন্তু সে সেটা ভুলে যাবে, সেই লেখাটি ভুলে যাবে, সে আর সেই লেখার দিকে এগোবে না। এটাই এখানে বলা হয়েছে, আলকেমি মনে হচ্ছে রসায়ন। এরপর আমরা দেখি, রাইটিং অ্যাট ইটস বেস্ট ইজ এ লোনলি লাইফ। রাইটিংটা হচ্ছে সবচেয়ে সেরা এবং এটা হচ্ছে একটা নিঃসঙ্গ জীবন। রাইটিংটা কি একটা নিঃসঙ্গ জীবন। অর্গানাইজেশনস ফর রাইটার্স palliate the writer's loneliness, but I doubt if they improve his writing. লেখকদের জন্য সংগঠন লেখকদের একাকিত্ব দূর করে, কিন্তু এরা উন্নতি করতে পারবে কি না তাতে আমার সন্দেহ আছে। অর্থাৎ লেখকদের যে সংগঠন থাকে সেটা রাইটারদের একাকিত্ব দূর করে। এখানে পালিয়ট শব্দের অর্থ হচ্ছে দূর করা, ঠিকই একাকিত্ব দূর করে, কিন্তু এই হেমিংওয়ের সন্দেহ হয় এতে তাদের লেখার উন্নতি হবে কি না। কারণ কোনো সংস্থায় কিন্তু মানুষকে তার জ্ঞান বা দক্ষতা বৃদ্ধি করে দিতে পারে না। তার দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধি করার জন্য তাকে নিজের লোনলিনেস
তা কাটাতে হবে। এখানে লোনলিনেস বা একাকিত্ব বলতে বোঝানো হয়েছে জ্ঞানকে, তার জ্ঞান কতটা সে বাড়াতে পারবে, বা বই পড়ার মাধ্যমে বা জ্ঞান চর্চা করার মাধ্যমে সে তার জ্ঞানকে কতটা বাড়াতে পারবে, সেটাই সবচেয়ে বড় বিষয়। অর্গানাইজেশন বা লেখকদের জন্য যে সংগঠন রয়েছে সেটা লোনলিনেস বা জ্ঞানটাকে হয়তো বা একটু বাড়িয়ে দেবে, কিন্তু সেটা কতটা লেখার ক্ষেত্রে উন্নতি যোগাবে সেটা লেখকের সন্দেহ রয়েছে। এরপর আমরা দেখি হি গ্রোস ইন পাবলিক স্টেচার অ্যাজ হি শেয়ারস হিজ লোনলিনেস অ্যান্ড অফেন হিজ ওয়ার্ক ডিটোরিয়েটস। তিনি জনসাধারণের মাঝে বেড়ে ওঠেন এবং তার একাকিত্ব দূর করেন এবং তার কাজের উন্নতি হয় না, বা ডিটোরিয়েটস মানে হচ্ছে উন্নতি না হওয়া বা ধীরে ধীরে অবনতি হওয়া। শেডস মানে হচ্ছে দূর করা, অর্থাৎ পাবলিক স্টেচার বা পাবলিক যে মর্যাদা রয়েছে সেখানে যে বেড়ে ওঠে, একাকিত্ব দূর করে বা তার জ্ঞানের সীমাটা বাড়িয়ে তোলে, সেটাই এখানে বলা হয়েছে। অর্থাৎ যে প্রতিভা নিয়ে জন্মে, সেটাই এখানে বলা হয়েছে যে প্রতিভা নিয়ে জন্মার পরেও কিন্তু তার লেখার ক্ষেত্রে ডেটোরিয়েটস করে, তার হার্ডওয়ার্ক বা জ্ঞান চর্চার ঘাটতি থাকায়। এরপর দেখি ফর হি ডাজ হিজ ওয়ার্ক অ্যালোন অ্যান্ড ইফ হি ইজ গুড এনাফ রাইটার হি মাস্ট ফেস ইটার্নিটি অর দ্য ল্যাক অফ ইট ইস ডে। কারণ সে যদি তার কাজ একাকী করেও এবং সে যদি খুব ভালো রাইটারও হয়, তারপরেও সে চিরকাল ফেস করতে পারে এর অভাব প্রত্যেক দিন, এবং চিরকাল সে এর অভাবটা ফেস করবে। অর্থাৎ এই যে জ্ঞান রয়েছে বা তার যে ডিটোরিয়েটস, লেখার ক্ষেত্রে যে ডিটোরিয়েটস হবে বা অবনতি হবে, সেটা সে চিরকাল এবং প্রত্যেক দিন ফেস করবে। ইটার্নিটি মানে হচ্ছে চিরকাল। অর্থাৎ এটাই এখানে বলা হয়েছে, যদি সে তার কাজ একাকী করে, অর্থাৎ সে ধরো সে যে একজন ভালো রাইটার, সে তার কাজ একাকী করছে বা তার যে প্রতিভা জ্ঞান রয়েছে সেটা নিয়েই সে কাজ করছে, সে নতুন করে আর বই পড়ছে না বা তার যে জ্ঞান রয়েছে সেটাকে বিকশিত করার চেষ্টা করছে না, তাহলে সে চিরকাল এবং প্রত্যেক দিনেই তার কাজকে বা লেখাকে ডিটোরিয়েটস করবে। এটাই এখানে মূলত বলা হয়েছে। তো এরপর আমরা দেখি, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার পড়া বুঝতে পারতেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর অবশ্যই তোমাদের অনুভূতি অথবা তোমাদের মতামত, তোমাদের অপিনিয়ন শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের একটা কমেন্টই কিন্তু আমাকে পরবর্তী ক্লাসের জন্য অনুপ্রেরণা যোগাবে। আর কোনো সমস্যা হলে আমার ফেসবুক পেজ রাশিকুজ্জামানস এডুকেশন অথবা আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো যে কোনো সমস্যার সমাধানের জন্য। তো এখন আমরা দেখি এখানে কি বলা হয়েছে। ফর এ ট্রু রাইটার, একজন সত্যিকারের লেখকের জন্য, এখন কবি এখানে একটি মতামত বা পরামর্শ দিয়েছেন। দেখি তিনি কি পরামর্শ দিয়েছেন। হিজ বুক শুড বি এ নিউ বিগিনিং হোয়ার হি ট্রাইস এগেইন ফর সামথিং দ্যাট হি ইজ বিয়ন্ড অ্যাটাইনমেন্ট। তো একজন ভালো লেখকের জন্য প্রতিটি বই হওয়া উচিত একটা নতুন যাত্রা, যেখানে সে আবারও চেষ্টা করবে যা তার অর্জনের বাইরে। তো একজন ভালো লেখকের ক্ষেত্রে লেখক পরামর্শ দিয়েছেন বা হেমিংওয়ে পরামর্শ দিয়েছেন যে তার প্রতিটি বই হবে একটি নতুন যাত্রা। বিগিনিং মানে একটা শুরু, প্রতিটি বই একটা নতুন শুরু হবে এবং সে এমন কিছু চেষ্টা করবে যেটা তার সাধ্যের বাইরে। বিয়ন্ড অ্যাটেইনমেন্ট মানে হচ্ছে সাধ্যের বাইরে, সে চেষ্টা করবে সাধ্যের বাইরে বা তার মধ্যে যেটা নেই সেটা সে অর্জন করার। তো অর্থাৎ সে একটা করে বই লিখবে এবং সেটাতে সে নতুন কিছু দেওয়ার চেষ্টা করবে যেটা তার মধ্যে নেই। এরপর দেখি হি শুড অলওয়েজ ট্রাই ফর সামথিং দ্যাট হ্যাজ নেভার বিন ডান অর দ্যাট আদার্স হ্যাভ ট্রাইড অ্যান্ড ফেল্ড। তার সবসময় এটা চেষ্টা করা উচিত যেটা সে কখনো করেনি। সে এমন কিছু লেখা উচিত যেটা সে কখনো লেখেনি বা যেটা সে জানেই না, অথবা অন্যরা ওই কাজটি করে ফেল্ড হয়েছে, অন্যরা ওইটা ট্রাই করেছে এবং ফেল্ড হয়েছে। এটা হচ্ছে একটা নতুন লেখকের জন্য পরামর্শ। তো তাকে এমন কিছু করতে হবে যেটা সে কখনো আগে করেনি অথবা অন্য কেউ করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। তো তাকে সবসময় নতুন কিছু নিয়ে আসতে হবে তার লেখার মধ্যে, যদি সে লম্বা সময় পাঠকদের মনে জায়গা করে নিতে চায়। দেন সামটাইমস উইথ এ গ্রেট লাক হি উইল সাকসিড। তখন মাঝে মাঝে হয়তোবা অনেক সৌভাগ্যের সাথে সে সাকসেস হবে। যদি এই কাজগুলো করে একটা লেখক, তাহলে তার যদি ভাগ্য ভালো থাকে, সৌভাগ্যবশত সে সাকসেস হতেও পারে। এটা একটা নতুন লেখকের জন্য কবির পরামর্শ। তোমরা এই প্যাসেজটি বুঝতে পারতেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। পরের পৃষ্ঠায় তো এরপর বলা হয়েছে হাউ সিম্পল দ্য রাইটিং অফ লিটারেচার উড বি ইফ ইট ওয়ার অনলি নেসেসারি টু রাইট ইন অ্যানাদার ওয়ে হোয়াট হ্যাজ বিন ওয়েল রাইটেন।
সাহিত্যের লেখা কতটা সহজ হতো যদি এটা দরকারে লেখা হতো, অর্থাৎ এই সাহিত্য যেটা লেখা হয় সেটা কত ভালো হতো যদি সেটা শুধুমাত্র দরকারে লেখা হতো, নেসেসারি মানে প্রয়োজনেই। তো এখানে আরো একটি কথা বলা হয়েছে, অ্যানাদার ওয়ে হোয়াট হ্যাজ বিন ওয়েল রাইটেন, অন্যভাবে বলা হতো এটা একটা ভালো লেখা বা উন্নত লেখা। যদি এই লেখাটি মানুষের প্রয়োজনে লেখা হতো তাহলে এটা বলা হতো এটা একটা ভালো লেখা, অন্যভাবে বলা হতো এটা একটা মানসম্মত বা এটা একটা ভালো লেখা। এরপরে দেখি কি বলা হয়েছে, ইট ইজ বিকজ উই হ্যাভ হ্যাড এ সাচ গ্রেট রাইটার্স ইন দ্য পাস্ট দ্যাট এ রাইটার ইজ ড্রাইভেন ফর আউট পাস্ট হোয়ার হি ক্যান গো আউট টু হোয়ার নো ওয়ান ক্যান হেল্প হিম। অতীতে এত মহান লেখক ছিল যেখানে অনেক দূরে লিখে 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 তারা চলে যেতেন, যেখানে যেত সেখান থেকে তাদের সাহায্যের মতো আর কেউ ছিল না। বলা হয়েছে যে অতীতে এমন মহান লেখক ছিল বা অনেক জ্ঞানী লেখক ছিল যারা লিখতে লিখতে তারা জ্ঞান অন্বেষণ করতে করতে অনেক দূরে চলে যেতেন, যেখান থেকে তাদেরকে আর সাহায্য করার মতো কেউ ছিল না। অর্থাৎ তারা জ্ঞান অন্বেষণ করতে অনেক দূরে বা জ্ঞানের অনেক গভীরে চলে যেতেন, যেখানে তাদের আর সাহায্যের মতো কেউ ছিল না। কিন্তু তোমাদের আগেই বলে দিয়েছি, যেটা হচ্ছে একজন বিখ্যাত লেখক বা বিখ্যাত সাহিত্যিকের লেখা, যার কারণে এটা কিন্তু ট্রান্সলেট করা বা এর অন্তর্নিহিত যে অর্থ সেটা কিন্তু বের করাটা খুবই একটা কঠিন কাজ। তো তার জন্যই এখানে হয়তো বা এক্স্যাক্ট যে অর্থনিহিত বা এক্স্যাক্ট যে অর্থটা রয়েছে সেটা আমরা বুঝতে নাও পারি। তো এটা কোনো বিষয় নয়, কারণ আমি তোমাদেরকে লেখক এখানে আসলে কি বোঝাতে চেয়েছেন সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছি। তো এরপরে আমরা শেষের লাইনটি পড়ি, আই হ্যাভ স্পোকেন টু লং ফর এ রাইটার। আমি লেখকদের জন্য অনেক অনেক কিছু বলেছি, অর্থাৎ উপরে যিনি যেগুলো বলেছেন সেটাই তিনি বললেন। আই হ্যাভ স্পোকেন টু লং ফর এ রাইটার, আমি অনেক বেশি বলেছি একজন লেখকের জন্য। এ রাইটার শুড রাইট হোয়াট হি হ্যাজ টু সে অ্যান্ড নট স্পিক ইট। একজন রাইটার বা একজন লেখকের লেখা উচিত কিন্তু সেটা বলা উচিত নয়। অর্থাৎ তিনি যে লিখেছেন এটা তার বড় বলে বেড়ানো উচিত নয়, তিনি কি লিখেছেন শুধু তার লেখাই উচিত, এটাই বলা হয়েছে। অ্যাগাইন আই থ্যাংক। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা পুরো ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা টেক্সট 2 এবং যে কলামটি রয়েছে সেই কলামটি নিয়ে আলোচনা করব। সেই ক্লাসটির লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে এর পরবর্তী ক্লাসটি করে নিবে। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।